শিশু যদি পরিবার থেকে সব কিছু শিখে আসতো তবে তাদেরকে বিদ্যালয়ে প্রেরণ করার কোনো মানেই হতো না, এবং বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট, বিএনসিসি, গার্লস গাইডের মতো কোনো সংগঠনের প্রয়োজনই হতো না। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। তিনি তো কখনো বলেননি আমাকে একটি সংগঠন দাও, আমি তোমাদের একটি মানবিক সমাজ গড়ে দিব। যে রেড ক্রিসেন্টের মতো সংস্থানগুলো মনুষ্যত্ব বিকাশে ভূমিকা রাখলেও তা কখনো প্রধান ভূমিকা হতে পারে না। প্রধান ভূমিকা যদি আমরা বলি, আমরা বলতে পারি পরিবার, আমরা বলতে পারি সমাজ, আমরা বলতে পারি শিক্ষা। যদি যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর ভূমিকা প্রধান নাই বা হয় তবে বিশ্বব্যাপী এর ব্যাপক বিস্তারের পিছনে কারণ কি? আমার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু সমিয়ান। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলীয় বিতার্কিক বন্ধুরা ও যারা আমাকে দেখছেন ও শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, কবি নজরুলের মানুষ কবিতার চরণের মাধ্যমে আমরা পাই মানুষের আসল যোগ্য সংজ্ঞায়ন, এবং এই সংজ্ঞায়নের দর্পণেই আমরা দেখতে পারি আমাদের আজকের নির্ধারিত বিষয় মনুষ্যত্বের বিকাশে কিংবা মানবিক বিপর্যয় রোধে যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর ভূমিকাই প্রধান। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং পর্যবেক্ষণ করে সংজ্ঞায়নযোগ্য 6টি বিষয় খুঁজে পেয়েছি। প্রথমত, মনুষ্যত্বের বিকাশ। মনুষ্যত্বের বিকাশ বলতে একজন মানুষের মানবিক বিপর্যয় রোধের মাধ্যমে মানবতাকে প্রকাশ করার একটা রূপ বোঝায়। মনুষ্যত্বের বিকাশ আমাদের মানসিকতাকে উন্নত করার চাবিকাঠি। মাননীয় মডারেটর, পরবর্তীতে মানবিক বিপর্যয় বলতে একটি ঘটনাকে নির্দেশ করে যা মানুষসহ মানুষের জীবনের মৌলিক উপাদান যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানকে নির্দেশ করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সংগঠন আছে বটে, তবে সে কি সব পারে? মানবতা গড়ে ওঠে ব্যথা বড় একদারে, নিয়ম নয় ভালোবাসা শেখায় মায়েরই কোলে, জীবন নিজেই শিক্ষক, হাঁটতে হয় ভুল রোলে। প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আমায় কিছু কথা বলার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানবিক বিপর্যয় রোধে মনুষ্যত্বের বিকাশ যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলো ভূমিকার প্রধান। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। শুরুতে প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞান করে যাচ্ছি। উপমহাদেশের শ্রেষ্ঠ সংস্কারক রাজা রামমোহন রায়ের মতে মনুষ্যত্ব এমন একটি মানবিক গুণাবলী যা মানুষকে অন্যান্য প্রাণীকুল থেকে আলাদা করে তোলে, যেমন সততা, নমনীয়তা, ন্যায়পরায়ণতা ইত্যাদি। আর যুব রেড ক্রিসেন্টের মতো বলতে বোঝায় এই পৃথিবীতে সক্রিয় সকল মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনকে। বিষয়টিকে ভূমিকার সাথে এই প্রত্যয়োগের মাধ্যমে শুধুমাত্র মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনকে মানুষত্ব বিকাশের প্রধান ভূমিকা পালন করে একটি ভিত্তিহীন বক্তব্য প্রতিফলিত হয়েছে, যা নিয়ে আমাদের মূল বিরোধিতা। মাননীয় মডারেটর, যুব রেড ক্রিসেন্টের মতো সংস্থানগুলো মনুষ্যত্ব বিকাশে ভূমিকা রাখলেও তা কখনো প্রধান ভূমিকা হতে পারে না। প্রধান ভূমিকা যদি আমরা বলি, আমরা বলতে পারি পরিবার, আমরা বলতে পারি সমাজ, আমরা বলতে পারি শিক্ষা। শিক্ষা মনুষ্যত্বের বিকাশে একটি মৌলিক সাধনা। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান, কাজের দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পেতে সাহায্য করে। কথায় বলে শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার, যেখানে সে ভালোবাসা, স্নেহ ও নিরাপত্তা অনুভব করে। পরিবারের অন্য সদস্যের সঙ্গে নিয়মিত ভাব বিনিময় শিশুর ভাষাগত দক্ষতা, আবেগগত ভারসাম্য এবং চিন্তাশক্তির বিকাশে সহায়তা করে। একটি উদার ও সংবেদনশীল সমাজ মানুষের আত্ম উন্নয়ন, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ গঠনে সহায়তা করে। এটি তাদের মানসিক বিকাশে সুসংহত করে এবং কার্যকলাপের মিলামেশার সক্ষমতা বৃদ্ধি করে। পথে যখন আমরা কোনো সাহায্য প্রার্থী মানুষকে দেখি এবং তাকে সাহায্য করি, সেটাকে আমাদের যুব রেড ক্রিসেন্টের মতো কোনো সংস্থা শিখিয়ে দেয় নাকি এটা আমাদের মনুষ্যত্ব না? প্রশ্ন থেকে যাচ্ছে বিপক্ষ বন্ধুর কাছে। বিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, গবেষণায় জানা গেছে একটি শিশুর 90% মেধা বিকাশ ঘটে 8 বছর বয়সের মধ্যে। বিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন থেকে যায়, একটি 8 বছরের বাচ্চা কি কখনো যুব রেড ক্রিসেন্টের মতো কোনো সংস্থার সাথে জড়িত থাকে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। কবি সুনির্মল বসু তার আগে কবিতায় বলে গিয়েছেন, আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্রণা আমি বায়ুর কাছে পাইরে। অর্থাৎ প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের শিক্ষা দেয় মনুষ্যত্বে ভালো মানুষ হয়ে গড়ে ওঠা। লক্ষ্য করুন প্রতিপক্ষ, পৃথিবী সৃষ্টির পর থেকে কিন্তু কোনো সংগঠন ছিল না, তাই বলে কি তাদের ভিতর মনুষ্যত্ব ছিল না? অবশ্যই ছিল। সে সময় ছিল পরিবার, ছিল সমাজ, ছিল প্রকৃতির নানা উপাদান, আর এগুলোর মাধ্যমে পূর্বপুরুষদের মনুষ্যত্বের বিকাশ ঘটেছিল। যদি মনুষ্যত্ব বিকাশের ঘটনায় সংগঠনই প্রধান ভূমিকা পালন করে থাকে, তবে আদিযুগে মানুষদের মধ্যে কি মনুষ্যত্ব ছিল না প্রতিপক্ষ? আশা করি উত্তর দিয়ে যাবেন। 1863 সালে প্রতিষ্ঠিত হয় যুব রেড ক্রিসেন্ট। যুব রেড ক্রিসেন্টের 192টি সোসাইটি রয়েছে। যদি যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর ভূমিকা প্রধান নাই বা হয় তবে বিশ্বব্যাপী এর ব্যাপক বিস্তারের পিছনে কারণ কি? আমার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। গেল বছর ঘূর্ণিঝড় ও বন্যা প্রবণতায় 17টি জেলায় 500 জনের অধিককে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়েছে এবং তাপদাহ প্রবাহের জন্য 11টি জেলায় প্রায় 1.5 লাখ মানুষকে এর সম্পর্কে সচেতন করা হয়েছে। মাননীয় মডারেটর, যদি বিপর্যয়কালীন সময় রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সংগঠন ভূমিকা নাই বা পালন করবে, তবে এদেরকে সচেতন করার দায়িত্ব কি সরকারের? সরকার কি পেরেছে এখনও পর্যন্ত এদেরকে সচেতন করতে?
এ তো গেল সমসাময়িক কার্যক্রম। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে রেড ক্রিসেন্টের বিপর্যয় সম্পর্কে যে কার্যক্রম সংগঠিত হয় তা আমার সামান্য 3 মিনিটের বক্তব্যে কখনোই প্রেজেন্ট করা সম্ভব নয়। সংগঠন হলো ইঞ্জিন সাদৃশ্য। ইঞ্জিন অচল হলে ড্রাইভার বা বগির কোনো কার্যক্রম থাকে না। একটি কার্যক্রম সংগঠনের সুষ্ঠুভাবে সংগঠিত হওয়ার জন্য একটি সংগঠনের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ মাননীয় মডারেটর। তাই আমার প্রতিপক্ষ দল যতই বোঝানোর চেষ্টা করুক পরিবার থেকে শিশু প্রধানত শিক্ষা গ্রহণ করে, সেক্ষেত্রে আমি এটাকে কোনোভাবে যুক্তিগতভাবে নিচ্ছি না। কারণ শিশু যদি পরিবার থেকে সব কিছু শিখে আসতো তবে তাদেরকে বিদ্যালয়ে প্রেরণ করার কোনো মানেই হতো না, এবং বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট, বিএনসিসি, গার্লস গাইডের মতো কোনো সংগঠনের প্রয়োজনই হতো না মাননীয় মডারেটর। কোনো সংগঠনের স্বেচ্ছাসেবক যেভাবে সেবা প্রদান করে একটি সাধারণ মানুষের থেকে বা একজন দুর্যোগ প্রবণ এলাকার মানুষের থেকে আমরা সেটা কখনোই আশা করতে পারি না। প্রত্যাশা করাটি আমাদের জন্য সম্পূর্ণ অযৌক্তিক। আবার যদি কোনো ব্যক্তি একক ইচ্ছা বা বিপর্যয় সহযোগিতা করতে চায় তখন তাকে পুনরায় কয়েকজন মিলে একটি সংগঠন গঠন করতে হয় এবং সে একই পথে পরিচালক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। যুব নাম নিয়ে যদি হয় গর্ব, তবে কেন মানবতা আজও হয় নর্ব? সংগঠন নয়, চাই মানবিক মন, তবেই গড়ে উঠবে সত্যিকারের জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের মনুষ্যত্বের বিষয়, আজকে আমাদের বিতর্কের বিষয় মানবিক বিপর্যয় রোধে বা মনুষ্যত্ব বিকাশে যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলির ভূমিকা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সম্মানিত শ্রোতাবৃন্দ ও বিচারক মণ্ডলী, আজকে আমি এই মহান মঠে দাঁড়িয়ে বলতে চাই, মনুষ্যত্ব কোনো পোশাকে বাধা নয়, এটি কোনো নির্দিষ্ট কার্ডে লেখা পরিচয় নয়। মনুষ্যত্ব হৃদয়ের ভাষা, বিবেকের জাগরণ। আর এই জাগরণ শুধুমাত্র যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়। এই দাবিকে আমিও আমার দল চ্যালেঞ্জ করছি। মাননীয় মডারেটর, আমরা স্বীকার করছি যুব রেড ক্রিসেন্ট দুর্দান্ত কাজ করে, দুর্যোগে সংকটে তারাই পাশে থাকে। কিন্তু প্রশ্ন রাখে মাননীয় মডারেটর, তাদের এই সংগঠনগুলি কি মানবতার প্রধান, মনুষ্যত্বের প্রধান আশ্রয়? না মাননীয় মডারেটর, মনুষ্যত্বের প্রধান আশ্রয় হলো বিকশিত হয় যখন একজন শিশু প্রথমবার কাউকে কষ্ট পেতে কেঁদে ফেলে, যখন একজন অচেনা মানুষ অন্য একজন অচেনা মানুষকে রক্ত দেওয়ার জন্য ছুটে যায়। মাননীয় মডারেটর, মনুষ্যত্ব কি প্রকৃত সহানুভূতির উপর দাঁড়ানো, নাকি নির্ধারিত কর্মসূচি ও রিপোর্টিং এর ঘূর্ণিতে আটকে থাকা? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, মনুষ্যত্ব জন্মায় বইয়ের পাতায়, মায়ের কোলে, শিক্ষকের আদর্শে, জীবনের কঠিন বাস্তবতায়। সংগঠনগুলি সেই মনুষ্যত্বকে শানিত করতে পারে কিন্তু জন্ম দিতে পারে না মাননীয় মডারেটর। আর যদি আমরা বলে থাকি মনুষ্যত্বই প্রধান, সংগঠনগুলোই প্রধান, তাহলে সেই অসংখ্য মানুষদের অবদানকে ছোট করি যারা নিঃস্বার্থে নিঃসঙ্গে কাজ করে যাচ্ছে। মাননীয় মডারেটর, তাদের মনুষ্যত্ব কি একেবারেই মূল্যহীন? মাননীয় মডারেটর, যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠন যদি সত্যি প্রধান হয় তাহলে কেন এখনো সমাজের বড় অংশ মানবিক অবক্ষয়ের শিকার? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে মনুষ্যত্ব ও সফলতার ভিত্তি বলা হয়েছে ঈমান ও সৎকর্মকে, চরিত্র গঠনে উৎস বলা হয়েছে দ্বীপ ও ব্যক্তিগত সাধনাকে। মাননীয় মডারেটর, হাদিসে এসেছে চরিত্র গঠনের মূল উৎস তাকওয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সংগঠন নয়। কবি জীবনানন্দ দাশ বলেছেন, নিঃসঙ্গ ভাবনা ও গভীর আত্মচিন্তার মাধ্যমে মনুষ্যত্ব গড়ে ওঠে। মাননীয় মডারেটর, একজন যুবক 100 ঘন্টা সংগঠনে কাজ করে কিন্তু রাস্তায় অসহায়কে উপেক্ষা করা যায়, আপনি কি তাকে মনুষ্যত্ব সম্পন্ন মনে করছেন? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, মনুষ্যত্ব জন্মায় তখন যখন একজন দরিদ্র রিক্সাওয়ালা তার শেষ 10 টাকাকে অন্য একজন অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষকে দিয়ে দেয়, বিনা স্বার্থে, বিনা প্রচারে। মাননীয় মডারেটর, একটু মানবিক দিক দিয়ে চিন্তা করবেন। যখন একজন দরিদ্র মানুষকে কোনো সংগঠন কিছু উপহার দিতে যায়, কতই না ছবি তোলে, কতই না ভিডিও করে, যাতে সেই মানুষই হতে বাধ্য হয় আজকে আমার থেকে ছবির মূল্যই বেশি। মাননীয় মডারেটর, আজকে আমার থেকে সে ভিডিওর মূল্যই বেশি। তাহলে আমার প্রতিপক্ষ দল কেমন করে বলতে পারে মনুষ্যত্বের সংগঠনের ভূমিকায় প্রধান? মাননীয় মডারেটর, মনুষ্যত্ব কি নিয়মিত কাজে ছবি তুলে পোস্ট করা থেকে জন্মায় নাকি নিঃস্বার্থ নির্জনে কাজ করা থেকে? এই সংগঠনগুলি কোন দিকে উৎসাহ দেয়? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, তাই আমিও আমার দল জোর দিয়ে বলতে চাই, মনুষ্যত্বের বিকাশে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু প্রধান নয়। মাননীয় মডারেটর, মনুষ্যত্ব জন্মায় হৃদয়ের গভীরে, কোনো সংগঠনের ব্যানারে নয়, বিবেকের আহ্বানে, কোনো পাতায় নাই। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। যে কোনো কাজ একজন করলে যতটা না কঠিন হয়, সকলে মিলে একত্রে করলে ঠিক ততটাই সহজ হয়ে যায়। এবং এই একত্রে কাজ করার উত্তম মাধ্যম হলো যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোই। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, প্রিয় দর্শক ও আমার প্রতিপক্ষ দলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানবিক বিপর্যয় রোধে ও মনুষ্যত্বের বিকাশে যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর
ভূমিকায় প্রধান। আমিও আমার দল বেশ যৌক্তিক কারণে এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের সহবক্তারা এই বিষয়ের গুরুত্ব তুলে ধরেছেন। এবার আমি তৃতীয় বক্তা হিসেবে কিছু নতুন দিক তুলে ধরতে চাই। আমরা অনেকে ছোটবেলা থেকে হতে চাই ডাক্তার, নার্স কিংবা মানবসেবী। একজন মানবসেবী হওয়ার জন্য আমাদের এই রেড ক্রিসেন্টের মতো যুব সংস্থানগুলোই আমাদের মনে যোগায় সাহস ও আশ্বাস নিজের প্রতি। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন যে একটা সংগঠনে একজন 100 ঘন্টা কাজ করেও তারা যদি কোনো মনুষ্যত্ব যদি না থাকে তাহলে সেটা একজনের মধ্যে থাকে, সেটা কিভাবে হতে পারে? আমার কথা হচ্ছে যে একটা সংগঠনে যে 100 ঘন্টা ধরে আছে সে যে কোনো কাজ করেনি, এমন কি কেউ আছে এরকম? আমার তো বলে মনে হয় না। একটা সংগঠনে তারা 100 ঘন্টা ধরে কি শুধু বসে থাকে? এতবার যে এত কিছু, যে এত ভূমিকম্প, এত বন্যা, এত মহামারী যে হচ্ছে, তারা কি ওখানে একবারও যায় না? প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ দলের কাছে। 2020 সালের কোভিড-19 মহামারীতে কক্সবাজারে 26 জন যুব স্বেচ্ছাসেবক 36,000-এর বেশি পরিবারে পৌঁছেছে ও পাকিস্তানে 15,000 নতুন স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছে। তথ্যসূত্র IFRC কোভিড-19 রেসপন্স রিপোর্ট 2020। প্রতিপক্ষ দল বলতেই পারে এসব কাজ সরকারি সংস্থাও করতে পারে, কিন্তু তাদের মধ্যে কিছুটা হলেও থাকে বেতন ও দায়িত্বের ভার। আর যাদের মানবিক সেবার চেতনা থাকেও তাদের বেশিরভাগের সূচনা হয় এই যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর মাধ্যমেই। তাছাড়া বাংলাদেশের যুব সমাজ দেশের প্রায় 30%। তথ্যসূত্র বিবিএস ইউথ পপুলেশন রিপোর্ট 2022। এই বিপুল শক্তি যদি সংগঠিত হয় তাহলে তো যে কোনো বিপর্যয় হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনকারী শক্তি, যেখানে মানবিক সেবার মূল মানসিকতা গড়ে ওঠে এই সংগঠনগুলো হাত ধরে, যেখানে ভবিষ্যতে নেতা তৈরি হয় বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে। তাহলে সেই ভিত্তি যদি না থাকে, একজন মানুষ কি আদৌ মানবসেবী হয়ে উঠতে পারবে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের কাছে। সুতরাং যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলো শুধু সাহায্য করে না, তারা গড়ে তোলে একদল মানুষ যারা অন্যের দুঃখে নিজেদের খুঁজে পায়, এবং এটাই মানবিক বিপর্যয় ও মনুষ্যত্বের বিকাশে তাদের প্রধান ভূমিকার প্রমাণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। স্বপ্ন নিয়ে অনেকে আসে, হাতে সেবার পতাকা। তবু কি মনে জাগে বঞ্চিতের গভীর ব্যথা? সংগঠন পথ দেখায় ঠিক, প্রশ্ন জাগে অন্তরে। মনুষ্যত্ব কি জাগে সবে, নাকি হারায় বহির্ব্যবহারে? ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানবিক বিপর্যয় রোধে ও মনুষ্যত্বের বিকাশে যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর ভূমিকাই প্রধান। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। বিখ্যাত সমাজকর্মী ও নোবেল বিজয়ী মাদার তেরেসা তার কাম বি লাইট বইয়ে লিখেছেন, এ হার্ট শেপড বাই ফ্যামিলি ভ্যালুস, এ কনসায়েন্স লিড বাই ফেথ, together they build a soul truly human in every breath। অর্থাৎ পারিবারিক আদর্শে গড়া হৃদয় আর ধর্মীয় শিক্ষায় গড়া বিবেক, এই দুই মিলে মানুষ হয় মানবিক ও সচেতন। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আপনি কিন্তু জন্ম থেকে যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। আপনি যে আপনার পিতামাতা, শিক্ষক, ধর্ম আপনার যে মানবিক মূল্যবোধ গড়ে তুলে দিয়েছেন, তার জন্য কিন্তু আপনি যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনের সাথে যুক্ত হয়েছেন। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন যুব রেড ক্রিসেন্ট কেন পৃথিবীব্যাপী এত বিখ্যাত। আমি উত্তর দিয়ে যাচ্ছি, আমরা কখনোই বলছি না যুব রেড ক্রিসেন্ট মনুষ্যত্বের বিকাশে বা মানবিক বিপর্যয়ে ভূমিকা রাখছে না। অবশ্যই ভূমিকা রাখছে, তবে কখনোই প্রধান ভূমিকা রাখছে না। যে মা আপনাকে নিঃস্বার্থে ভালোবেসে গেল প্রতিপক্ষ, যে বাবা আপনাকে নীরবে জীবনের শিক্ষা দিয়ে গেল, যে শিক্ষক আপনাকে পরিচয় করে দিল আলোর পথের সাথে, যে পরিবার, যে ব্যক্তিবর্গ আপনাকে আপনার মনুষ্যত্বের ভিত্তি করে দিল প্রতিপক্ষ, তাদের অবদানের চেয়ে কি আপনার কাছে সংগঠনের ভূমিকায় মুখ্য হয়ে উঠলো? প্রশ্ন হইলে আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, উইকিপিডিয়ার তথ্য মতে পৃথিবীর কেবল 12 কোটি মানুষ অর্থাৎ 1.5% মানুষই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। যদি মানবিক সংগঠনই কেবল মনুষ্যত্বের বিকাশ ঘটায়, মানবিক বিপর্যয় রোধ করে, তবে কি শুধুমাত্র 1.5% মানুষই মানবিক? বাকি 98.5% মানুষ কি মনে পশুত্ব লালন করে, অমানবিকতার চর্চা করে, মানবিক বিপর্যয় সহায়তা করে না প্রতিপক্ষ? প্রশ্ন হইল আশা করি উত্তর দিয়ে যাবেন। সাল 2010 মধ্য আমেরিকার হাইতি রাষ্ট্রে নেমে আসে শতাব্দীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। 9 মাত্রার ভূমিকম্পে কম্পিত হয় সারা দেশ, মৃত্যুবরণ করে প্রায় 3 লক্ষ মানুষ। শুরু হয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তৎপরতা। ব্রিটিশ সরকার স্বেচ্ছাসেবী সংগঠন অক্সফ্যামকে বিপুল অর্থ সহায়তা প্রদান করে মানবিক সংকট নিরসনের জন্য। তবে সেই অর্থ দিয়ে অক্সফ্যামের তৎকালীন ডেপুটি চিফ এক্সিকিউটিভ পেনি লরেন্স মেতে ওঠেন মদ ও নারী নিয়ে। শুধু তিনি নয়, ছিলেন আরও ঊর্ধ্বতন নেতৃত্ববৃন্দরা। সিএনএনের তথ্য মতে হাইতির বিলাসবহুল বাংলোতে চলে এই আসর, যেখানে চারপাশে ছিল কেবল লাশের গন্ধ, বাতাসে ছিল হাহাকার। সেখানে এরকম কার্যকলাপ কি মানবিক সংগঠনের মূলনীতিকে প্রশ্নবিদ্ধ করে না প্রতিপক্ষ? শুধু এই একটি ঘটনা নয়, এরকম রয়েছে অহরহ ঘটনা। তবে কি এ সকল ঘটনা মনুষ্যত্বের বিকাশ ঘটাচ্ছে প্রতিপক্ষ? প্রশ্ন কিন্তু থেকেই যায়। মাননীয় মডারেটর, আমরা গত 17 বছর ধরে দেখেছি রাষ্ট্রের প্রতিটি কোনায় কোনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ দখলের মাধ্যমে দলীয়করণের রাজনীতি হয়েছে। তা থেকে রেহাই পায়নি যুব রেড ক্রিসেন্ট, এমনকি বাংলাদেশ স্কাউটের মতো সংগঠনগুলো। শেখ ফজলে নূর তাপস, যার বিরুদ্ধে রয়েছে 71 কোটি টাকার দুর্নীতি মামলা, তিনি একাধারে জুলাই গণহত্যার আসামি এবং বিডিআর হত্যাকাণ্ডের মূল কাণ্ডারি। তিনিও ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা ইউনিটের চেয়ারম্যান। আবার
বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ শাহ কামাল ছিলেন সাবেক সংসদ সদস্য, যিনি জুলাই গণহত্যার আসামি। আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রতিপক্ষ বন্ধুরা দিয়ে যাবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ইতিমধ্যে আমার বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন যে যদি একটি শিশু তার পরিবার থেকে সবকিছু শেখে এবং একটি সংগঠন থেকে নয়, যখন একটি পরিবার থেকে একটি শিশু শেখে তাহলে তার নিজের মা নিজের বাবাকে হত্যা করতে কেন 2 মিনিটও চিন্তা করতে লাগে না তাদের। একজন শিশু যদি পরিবার থেকে শেখে তাহলে কেন এত ঘটনা হয় এই সব কিছু সম্পর্কে? যদি প্রত্যেকটা শিশু পরিবার থেকে শিখতই তাহলে মাননীয় মডারেটর আমরা পত্রিকা খবরের কাগজে যেসব ঘটনা দেখি সেগুলোর কোনো চিহ্নই থাকতো না বলে আমি মনে করি। বিপক্ষ দল বলে গেলেন যে যদি সংগঠনের মানুষরাই কাজ করে থাকে তাহলে বাকি মানুষরা কি করুন? বাকি মানুষের কাজকর্ম তো আমরা খুব সহজেই দেখতে পাই, হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি ইত্যাদি তো মানুষ ভালোই করতে পারে, সেবা কিন্তু সেই মূল সংগঠনগুলোই দিয়ে থাকে। এখন রেড ক্রিসেন্টের মতো যুব সংগঠনগুলোর যুব রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর প্রচার অনেক বিশাল হয়েছে। প্রচারের জন্য তারা শুধু যদি থাকতো তাহলে এই সেবা মানুষরা আসলে পেত না, তারা করে বলে সেটা প্রচার হয় বলে আমি মনে করি। মাননীয় মডারেটর তারা কিভাবে বলতে পারে যে বাকি জনগণই সব কাজ করে যখন যুব রেড ক্রিসেন্টরা একত্র হয়ে দিন রাত দুপুরে শুধুমাত্র রাস্তায় নেমে কাজের পর কাজ করে যাচ্ছে? তাদের কি কোনো মূল্য নেই? শুধু তাই নয়, আমার কাছে মনে হয় যে পরিবারের থেকে একটা শিশু খুব অল্প পরিমাণে শিখতে পারে। পরিবার থেকে একটা শিশু কখনোই হয়তো সে শিখতে পারলো যে সেইভাবে একটা কাজ করতে পারে, কিন্তু সে কি আসলেই মনে মনুষ্যত্ব গড়ে উঠতে পারবে? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে। আর এখনও যদি এত কিছু শোনার পরে আমার প্রতিপক্ষ দল এই বিষয়ে না বুঝতে পারেন তাহলে এটা আমার তাদের প্রতি বোকামি ছাড়া আর কিছুই মনে হয় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে যুক্তি খণ্ডন পর্বে আরও একবার কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একে একটি শিক্ষিত জাতি উপহার দিব। তিনি তো কখনো বলেননি আমাকে একটি সংগঠন দাও, আমি তোমাদের একটি মানবিক সমাজ গড়ে দিব। কেন তিনি বলেননি? কেননা তিনি জানেন যখন আমরা শিক্ষা লাভ করব তখনই আমরা মানবিক সংগঠনের সাথে যুক্ত হব এবং সেই শিক্ষার প্রসার ঘটাবো। সেই ক্ষেত্রে কখনোই মানবিক সংগঠন ভূমিকা রাখতে পারে না প্রতিপক্ষ, সেই ক্ষেত্রে পরিবার ভূমিকা রাখে, পরিবার ভূমিকা রাখে, সমাজ ভূমিকা রাখে শিক্ষা। প্রতিপক্ষের তৃতীয় বক্তা পরিবারকে চ্যালেঞ্জ করে দিলেন, পারিবারিক শিক্ষাকে চ্যালেঞ্জ করে দিয়ে গেলেন। আমি বলছি আমরা শুধু পরিবারের কথা বলছি না, এখানে পরিবারের সাথে জড়িত রয়েছে সমাজ, রয়েছে ধর্ম, রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সব কিছু সমন্বয়ে সব কিছু আমাদের ভূমিকা রাখছে। এখানে শুধুমাত্র সংগঠন কখনো ভূমিকা রাখে না। সংগঠন আমরা কখন করি? যখন আমাদের কিশোর বয়স হয় কিংবা আমরা যখন যৌবনকালে পৌঁছাই তখন যে আমরা করি। আমরা কি শিশু অবস্থাতে করি? সেই শিশু অবস্থাতে কারা আমাদের মনুষ্যত্ব গড়িয়ে দেয়? আমাদের পরিবার এবং পরিবার শিক্ষকরাই তো আমাদের করে দেয়, তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই কখনোই প্রধান ভূমিকা হিসেবে পালন করতে পারে না সংগঠন। মাননীয় মডারেটর, আমরা ফিলিস্তিনের একটি উদাহরণই দেখতে পারি। আমরা সকলেই জানি বেশ কয়েকদিন আগে প্রায় 15 জন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সদস্য শহীদ হয়েছেন ইসরায়েলের বোমা বর্ষণে। আমরা যদি দেখি ইসরায়েলেও কিন্তু রেড ক্রসের একটি শাখা রয়েছে, তবে সেখানে কেন মনুষ্যত্বের বিকাশ ঘটছে না? কেননা তাদের পরিবার, ধর্ম এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে সব সময় ফিলিস্তিনের বিপক্ষে, ফিলিস্তিনকে তারা একজন শত্রু হিসেবে মনে করে এবং এই শিক্ষার কারণে কিন্তু এই বিষয়টা থেকে তারা বের হতে পারছে না এবং সংগঠন হাজারো প্রচারণা করলেও তারা মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে পারছে না। আমরা দেখেছি সিএনএনের খবরেই প্রকাশিত হয়েছে যে ইসরায়েলের রেড ক্রস সহ তারা মানবিক সহায়তা প্রদান করছে ফিলিস্তিনিদের, তবে সেটা কিন্তু বিকাশ ঘটছে না। কেননা ঘটছে না? কারণ সেখানে শিক্ষার প্রসারটা ওইভাবে ঘটছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে একমত পোষণ করছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।